১৯৬৫ সালের সিঙ্গাপুরকে দেখলে আজ কেউ চিনতেই পারবে না। সেটি ছিল মশা উপদ্রবিত এক জলার ভূমি আর বস্তিতে ঠাসা একটি গিঞ্জি দ্বীপ। নেই কোনো খনিজ সম্পদ, নেই পর্যাপ্ত চাষযোগ্য জমি, এমনকি মানুষের পিপাসা মেটানোর মতো এক ফোঁটা বিশুদ্ধ পানীয় তাদের ছিল না। চারিদিকে ছড়িয়ে ছিল জাতিগত দাঙ্গা, দারিদ্র্য আর চরম বেকারত্ব। ব্রিটিশরা যখন তাদের বিশাল সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যায়, তখন সিঙ্গাপুরের অর্থনীতি এক গভীর অনিশ্চয়তায় পড়ে যায়। তৎকালীন বিশ্বনেতারাও সন্দিহান ছিলেন, মালয়েশিয়া থেকে বিতাড়িত এই ক্ষুদ্র জেলেপল্লী আদৌ মানচিত্রে টিকে থাকতে পারবে কিনা। ১৯৬৫ সালের ৯ আগস্ট ইতিহাসের পাতায় এক বিরল মুহূর্ত। একটি দেশ স্বাধীন হয়েছিল, অনেকটা অনিচ্ছা সত্ত্বেও। মালয়েশিয়ান ফেডারেশনে যোগদানের মাত্র ২ বছর পরই আদর্শিক দ্বন্দ্ব, জাতিগত দাঙ্গা এবং অর্থনৈতিক নীতির অমিলের কারণে সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়। কুয়ালালামপুরের পার্লামেন্টে ১২৬/০ ভোটে সিঙ্গাপুরকে আলাদা করার সিদ্ধান্ত পাশ হয়। অশ্রুসিক্ত চোখে লি কুয়ান ইউ ঘোষণা করেছিলেন সিঙ্গাপুরের সার্বভৌমত্ব। মালয়েশিয়া থেকে বিতাড়িত হয়ে এক বুক হাহাকার নিয়ে যাত্রা শুরু করেছিল সিঙ্গাপুর। ঠিক একই সময়ে ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমাদের অবস্থা ছিল প্রায় একই রকম। কিন্তু আজ ২০২৬ সালে দাঁড়িয়ে পরিসংখ্যানের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি ছিল মাত্র $৫০০ নিচে। আজ সেটি $৮২,০০০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে প্রায় $২,৮০০। করাপশন পারসেপশন ইন্ডেক্স অনুযায়ী তারা বিশ্বের সেরা ৫টি দেশের একটি, যেখানে বাংলাদেশ এখনও তালিকার নিচের দিকেই লড়াই করছে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে সিঙ্গাপুর এশিয়ার শীর্ষে, আর আমাদের অবস্থান এখনও প্রাথমিক পর্যায়ে। সিঙ্গাপুরের উত্থানের পেছনে ছিল একটি ইস্পাত কঠিন নীতি, জিরো টলারেন্স টু করাপশন। লি কুয়ান ইউ জানতেন, দুর্নীতি হলো একটি দেশের অর্থনীতির ক্যান্সারের মতো, যা ভেতর থেকে রক্তক্ষরণ ঘটায়। কিন্তু যদি বাংলাদেশ ১৯৮০-এর দশক থেকেই সিঙ্গাপুরের এই কঠোর অ্যান্টি করাপশন মডেল অনুসরণ করত। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর রিপোর্ট অনুযায়ী গত এক দশকে বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় $৭ থেকে $৯ বিলিয়ন পাচার হয়েছে। যদি এই বিপুল অর্থ দেশে থাকত, তবে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ $১০০ বিলিয়ন ছাড়িয়ে যেত। প্রথমে একটু বুঝে নেওয়া যাক, এই সিঙ্গাপুর মডেল আসলে কি। এটি কোনো একক নীতি নয়, বরং এটি সমন্বিত রাষ্ট্রীয় কৌশল, যার উপর দাঁড়িয়ে একটি ছোট সম্পদহীন দেশ কয়েক দশকের মধ্যে উন্নত অর্থনীতিতে পরিণত হয়েছে। এর ৪টি মূল স্তম্ভ ছিল। প্রথমত, মেধাভিত্তিক সরকার ও প্রশাসন। স্বাধীনতার পর সিঙ্গাপুর এমন একটি সিভিল সার্ভিস গড়ে তোলে, যেখানে নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক পরিচয়ের চেয়ে দক্ষতা ও পারফরম্যান্সকে অগ্রাধিকার দেওয়া হয়। উচ্চ বেতন ও কঠোর জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমানো হয়। শক্তিশালী দুর্নীতি দমন সংস্থা এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো রাষ্ট্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে সাহায্য করে। ফলে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান কমে আসে। দ্বিতীয়ত, মুক্ত বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি। ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে তারা নিজেদের একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলে। কম শুল্ক, ব্যবসাবান্ধব করনীতি, চুক্তির নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বহুজাতিক কোম্পানিগুলোর আস্থা অর্জন করে। এর ফলে সিঙ্গাপুর ধীরে ধীরে বৈশ্বিক সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ হাবে পরিণত হয়, বিশেষ করে ইলেকট্রনিক্স, পেট্রোকেমিক্যাল ও আর্থিক সেবা খাতে। তৃতীয়ত, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। তারা বুঝেছিল, প্রাকৃতিক সম্পদ না থাকলেও মানব সম্পদই সবচেয়ে বড় সম্পদ। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণে জোর দেওয়া হয়। পলিটেকনিক, টেকনিক্যাল ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পের চাহিদার সঙ্গে সমন্বয় করা হয়, যাতে শিক্ষার্থীরা সরাসরি উৎপাদনশীল খাতে যুক্ত হতে পারে। এই দক্ষ জনশক্তি উচ্চমূল্যের শিল্পে প্রবেশের পথ খুলে দেয়। চতুর্থত, কঠোর আইন ও শৃঙ্খলা। পরিচ্ছন্নতা, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ করা হয়। জনপরিসরে বিশৃঙ্খলা, দুর্নীতি বা অপরাধের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও কিছু আইন কঠোর বলে সমালোচিত, তবে সরকারের যুক্তি ছিল শৃঙ্খলা ও পূর্বানুমেয় পরিবেশ ছাড়া বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়।
এই 4টি স্তম্ভ মেধাভিত্তিক প্রশাসন, উন্মুক্ত অর্থনীতি, দক্ষ মানব সম্পদ এবং কঠোর শৃঙ্খলা একসাথে মিলেই সিঙ্গাপুরের উন্নয়ন মডেলের ভিত্তি তৈরি করেছে। এবার আসা যাক মূল কথায়। যদি আমরা এই মডেল ফলো করতাম তাহলে বাংলাদেশের ছবিটা কেমন হতো? ভূরাজনীতিতে একটি দেশের অবস্থানই তার ভাগ্য নির্ধারণ করতে পারে, আর বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দেশই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বা সি লাইন অফ কমিউনিকেশনের ওপর অবস্থিত। কিন্তু পার্থক্যটা গড়ে দিয়েছে এফিসিয়েন্সি বা দক্ষতা। সিঙ্গাপুরের জুরং পোর্ট আজ বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর, যেখানে একটি জাহাজ খালাস হতে সময় লাগে মাত্র 12 থেকে 24 ঘন্টা। অথচ আমাদের চট্টগ্রাম বন্দরে সেই একই কাজের জন্য জাহাজগুলোকে গড়ে 10 থেকে 12 দিন অপেক্ষা করতে হয়। ডাটা বলছে সিঙ্গাপুর তাদের জিডিপির প্রায় 7% থেকে 10% আয় করে কেবল লজিস্টিক্স এবং মেরিটাইম সার্ভিস থেকে। যদি 1970-এর দশকে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দর নির্মাণে মনোযোগী হতো এবং অটোমেশন চালু করত, তবে আজ চট্টগ্রাম ও পায়রা বন্দর হতো দক্ষিণ এশিয়ার প্রধান ট্রান্সশিপমেন্ট হাব। ভারত, নেপাল, ভুটান, এমনকি চীনের বিশাল একটি অংশ আমাদের ওপর নির্ভরশীল থাকত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর একটি প্রাক্কলন অনুযায়ী কার্যকর বন্দর ব্যবস্থাপনা থাকলে বাংলাদেশের রপ্তানি আয় বর্তমানের চেয়ে অন্তত 30% বৃদ্ধি পেত। সিঙ্গাপুর মডেল গ্রহণ করলে আমাদের সমুদ্রসীমা কেবল মাছ ধরার জন্য নয়, বরং বিলিয়ন ডলারের ব্লু ইকোনমি এবং বৈশ্বিক বাণিজ্যের চাবিকাঠি হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমাদের রপ্তানি আয়ের প্রায় 80% আসে এই পোশাক শিল্প থেকে। 2023-24 অর্থবছরে এই খাত থেকে আয় হয়েছে প্রায় 47 বিলিয়ন ডলার। কিন্তু বাস্তবতা হলো এই বিপুল রপ্তানি আয়ের বড় অংশই আসে কাট মেক ট্রিম সিএমটি মডেল থেকে, যেখানে আমরা মূলত বিদেশি ব্র্যান্ডের ডিজাইন অনুযায়ী কাপড় কেটে সেলাই করে দেই। প্রতি পণ্যে আমাদের লাভের অংশ তুলনামূলকভাবে কম, কারণ ডিজাইন, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং রিটেল প্রফিট থাকে ইউরোপ ও আমেরিকার কোম্পানিগুলোর হাতে। যদি আমরা সিঙ্গাপুর মডেলের মতো শুরু থেকেই প্রযুক্তি, অটোমেশন এবং ব্র্যান্ড ডেভেলপমেন্টে বিনিয়োগ করতাম তাহলে চিত্রটা ভিন্ন হতে পারত। উদাহরণ হিসেবে দেখা যায়, সিঙ্গাপুর নিজে বড় ম্যানুফ্যাকচারিং হাব না হলেও তারা উচ্চমূল্যের ইলেকট্রনিক্স, বায়োমেডিক্যাল এবং পেট্রোকেমিক্যাল খাতে ভ্যালু চেইনের উপরের স্তরে অবস্থান নিয়েছে। তারা শুধু উৎপাদন নয়, গবেষণা, ডিজাইন ও গ্লোবাল সাপ্লাই চেইন কন্ট্রোলের দিকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ যদি একই কৌশল নিত তাহলে আমাদের পোশাক খাত শুধুমাত্র মেড ইন বাংলাদেশ লেভেলে সীমাবদ্ধ থাকত না, বরং ডিজাইনড ইন বাংলাদেশ একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হতে পারত। আমরা নিজস্ব ফ্যাশন হাউস গড়ে তুলতে পারতাম, যেগুলো ইউরোপীয় ব্র্যান্ডের মতো প্রিমিয়াম মার্কেটে প্রবেশ করত। তখন প্রতি পণ্যে $2 থেকে $3 লাভের বদলে হয়তো $10 থেকে $15 ভ্যালু অ্যাডেড মার্জিন অর্জন করা সম্ভব হতো। আর ঢাকা শহর, যদি 90-এর দশকেই ঢাকাকে সিঙ্গাপুরের মতো পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা শুরু হতো, তাহলে আজ আমাদের ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস নিয়ে কাঁদতে হতো না। 24 ঘন্টা বিশুদ্ধ পানি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর মেট্রো রেল না, বরং পুরো শহর জুড়ে আন্ডারগ্রাউন্ড মনোরেল হতো। আর এই সুশৃঙ্খল জীবনযাপনের কারণে সারা বিশ্বের আইটি কোম্পানিগুলো এখানে তাদের অফিস খুলত। আমরা হয়তো ডিজিটাল বাংলাদেশ থেকেও অনেক এগিয়ে স্মার্ট বাংলাদেশের সুপার পাওয়ার হয়ে যেতাম। প্রাকৃতিক সম্পদ বলতে সিঙ্গাপুরের হাতে ছিল কেবল এক টুকরো বালু আর নোনা জল। কিন্তু লি কুয়ান ইউ জানতেন, একটি দেশের আসল শক্তি তার খনি থেকে নয়, বরং মানুষের মস্তিষ্ক থেকে আসে। সিঙ্গাপুর তাদের বাজেটের সিংহভাগ ব্যয় করেছে হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ উন্নয়নে, যা আজ তাদের বিশ্বসেরা শিক্ষা ব্যবস্থার জন্ম দিয়েছে। এখন কল্পনা করুন যদি বাংলাদেশ সেই সিঙ্গাপুর মডেল গ্রহণ করত। আমাদের শিক্ষা ব্যবস্থা আজ কেবল গদবাঁধা সার্টিফিকেট তৈরির কারখানা হতো না, বরং এটি হতো একটি বিশ্বমানের স্কিল বেসড হাব। প্রতি বছর হাজার হাজার তরুণ বিদেশে পাড়ি জমাতো না, বরং কেবল অদক্ষ শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্যে গিয়ে ঘাম ঝরাতো না। এর বদলে আমরা সিলিকন ভ্যালিতে বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউরোপের ল্যাবে উচ্চশিক্ষিত বিজ্ঞানী এবং জাপানের টেক ইন্ডাস্ট্রিতে স্পেশালিস্ট রপ্তানি করতাম।
সামাজিক কাঠামোতেও বিরাট পরিবর্তন আসত। সিঙ্গাপুর যেমন চীনা, মালয়, ভারতীয় সবাইকে একসুতোয় গেঁথেছে, তেমনি আমরাও হয়তো ধর্ম, বর্ণ, অঞ্চল ভুলে শুধু বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতাম। মেধা আর কঠোর পরিশ্রমকে সেখানকার মানুষেরা যেভাবে সম্মান করে, আমরাও সেভাবে সম্মান করতে শুরু করতাম। ও মেড ইন ঢাকা না বলে হয়তো আমরা বলতাম ডিজাইনড ইন ঢাকা। কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে, সেটা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। সিঙ্গাপুর মডেল মানে কিন্তু পারফেক্ট ডিক্টেটরশিপ বলতে যা বোঝায় অনেকটা তাই। সেখানে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা খুব সীমিত। সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করা খুবই কঠিন। আমাদের উন্মুক্ত আলোচনা, খোলামেলা সমালোচনা, আন্দোলন সংগ্রামের সংস্কৃতি কি আমরা বিলিয়ে দিতে চাই? আমরা একটা স্বাধীনচেতা জাতি। কেউ যদি আমাদের মুখ বন্ধ করে দেয়, তবে সেটা যদি সোনার খাঁচাও হয়, আমরা কি তাতে থাকতে চাইব? সিঙ্গাপুরের মডেল হুবহু কপি না করে আমরা সেখান থেকে বেস্ট প্র্যাকটিসগুলো নিতে পারি। আমরা নিতে পারি তাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। আমরা নিতে পারি তাদের শিক্ষার প্রতি অদম্য আগ্রহ, বিশেষ করে কারিগরি শিক্ষার দিকে ঝোঁক। আমরা নিতে পারি তাদের প্রত্যাহিক জীবনের শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধা। আমরা যদি এগুলো আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের গণতান্ত্রিক চেতনার সাথে মিশিয়ে দিতে পারি, তাহলে আমরা সিঙ্গাপুরের চেয়েও অনেক ভালো কিছু তৈরি করতে পারি। সেখানে যেমন শৃঙ্খলা থাকবে, তেমনি থাকবে মানুষের কথা বলার স্বাধীনতা। সেখানে যেমন সমৃদ্ধি আসবে, তেমনি থাকবে গ্রাম বাংলার সবুজ। আমাদের পদ্মা সেতু নিজের টাকায় বানানোর যে সামর্থ্য, মেট্রো রেল নিজেরাই চালানোর যে দক্ষতা, সেটাই প্রমাণ করে আমরা সঠিক পথে আছি। শুধু একটুখানি ধৈর্য আর একটুখানি শৃঙ্খলা প্রয়োজন। দিন শেষে সিঙ্গাপুর কোনো জাদুর নাম নয়, বরং একটি নিখুঁত পরিকল্পনার নাম। আমরা হয়তো শুরুটা তাদের মতো করতে পারিনি, কিন্তু আমাদের হাতে আছে 16 কোটি মানুষের প্রাণশক্তি আর অফুরন্ত সম্ভাবনা। লি কুয়ান ইউ বলেছিলেন, একটি জাতি তখনই শ্রেষ্ঠ হয় যখন তার প্রতিটি নাগরিক দেশের স্বার্থকে নিজের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেয়। যদি আজ থেকে আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই, আইনকে শ্রদ্ধা করি আর নিজেকে দক্ষ করে গড়ে তুলি, তবে সিঙ্গাপুর মডেল আর কেবল আমাদের কল্পনা হয়ে থাকবে না। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বাংলাদেশও উন্নয়নের একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠতে পারে। আমাদের এই রূপান্তরের গল্পে আপনার ভূমিকা কি হতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।